কিছু কিছু ব্যক্তি আছে, দেখবে তুমি রাস্তাঘাটে যাবে, হট করে দেখে তোমার পছন্দ হয়ে যাবে। কিছু কবজ আছে, যে কবজটা তোমাকে যদি দেওয়া যায়, তোমাকে অটোমেটিক যে কোনো মেয়ে হোক, ছেলে হোক বা অফিস কলিগ হোক না কেন, তোমাকে দেখেই পছন্দ করে যাবে। এরকম কিছু জিনিস আছে। এবার সেই ব্যক্তিটা, তৃতীয় ব্যক্তিটা এরকম ব্যাপারটা করে রেখেছে। এবার করার পর স্ত্রী চাইছে যে আমি তাকে ছেড়ে দিয়ে আমি আবার সংসারে ফিরতে চাই, কিন্তু কোনোভাবে ফিরতে পারছে না। আকর্ষণ ক্রিয়া বলে কি কিছু হয়? অবশ্যই আকর্ষণ ক্রিয়া বলে কিছু হয়। এবার যদি বলে আকর্ষণ কিভাবে করা হয়, আকর্ষণ করা মানে তো বশীকরণ করা, মানে একটা মানুষকে আকর্ষণ করা মানে তোমাকে আমি আকর্ষণ করছি, মানে তোমাকে আমি বশীকরণ করে নিচ্ছি। ঠিক আছে, আকর্ষণ প্রথমে আসে। আকর্ষণ কাদেরকে করা যায়? আকর্ষণ করা যায় হচ্ছে, দেখা গেল দুজন দুজনকে চেনে বা জানে, তাদের সাথে সম্পর্ক রয়েছে। আকর্ষণটা হচ্ছে এটাই যে দেখা গেলো আমি একটা জিনিস দেখেছি, তন্ত্রক্রিয়া করে একটা জিনিস তৈরি করে রেখেছি। ঠিক আছে, মানুষের এফেক্ট আমি বললাম প্রথমে যে রাস্তাঘাটে গেলে একটা মানুষের আকর্ষণ হওয়া, কিন্তু সেটা বশীকরণ না, কিন্তু আকর্ষণ মানে ভালো লাগা, ভালোবাসা, কিন্তু পাওয়া না, কাছে পাওয়া না। যেমন তুমি আমার সাথে কথা বলছো, তোমাকে আমি ভালো লাগছে, ঠিক আছে, এটা হচ্ছে আকর্ষণ। তুমি আমাকে একটা আকর্ষণ করে রেখেছো বা আমি তোমাকে আকর্ষণ করে রেখেছি। এবার আকর্ষণ ক্রিয়া থেকে বশীকরণ হয়। এবার বশীকরণ অনেকে আমার কাছে আসে যে দাদা আমি ওই মেয়েটাকে রাস্তাঘাটে দেখলাম, রাস্তায় দেখলাম, আমার পছন্দ, আমি তাকে চাই। সেই ক্ষেত্রে হবে না। বা কোনো মেয়ে কোনো ছেলেকে হট করে পাবে না, কারণটা হচ্ছে এটাই, দুজন দুজনকে চিনতে হবে। তাদের সাথে সম্পর্ক ছিল, সে 5 দিনে হোক, 10 দিনে হোক, 15 দিনে হোক বা 1 বছরে হোক, সম্পর্ক ছিল, তাদের মধ্যে কথা হয়েছে, আলাপ হয়েছে, ফোনে যোগাযোগ হয়েছে, এমনকি দেখা করেছে, তবেই কিন্তু তাকে মানে বশীকরণ অথবা আকর্ষণ করা যেতে পারে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি গোসাই ঠাকুরের আড্ডায়, তিনি আজ দ্বিতীয়বার। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা, শ্রী বিষ্ণু আচার্য। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি একদম ভালো আছি। সবার প্রথম তোমাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে পরকীয়ার সাথে জ্যোতিষ কিভাবে যুক্ত? দেখো, আমরা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চন্দ্র হলো মন, এই মনকে নিয়ন্ত্রণ করে কিন্তু চন্দ্র। আচ্ছা, মনকে নিয়ন্ত্রণ করে কিন্তু চন্দ্র। এবার দেখা গেল কারুর জন্মছকে 5ম অথবা 9ম ঘরে বুধ অথবা চন্দ্র এক ঘরে যদি অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি স্বামী হোক অথবা স্ত্রী হোক, পরকীয়ায় মানে বিয়ের পরেও পরকীয়ায় লিপ্ত হয়ে পড়বে। আচ্ছা, এবার শুক্র একটা আমাদের ভালোবাসা গ্রহ, শুক্র প্রেম ভালোবাসার গ্রহ শুক্র। এই শুক্র যদি মঙ্গল অথবা রাহুর সাথে এক ঘরে যদি বসে থাকে, তাহলে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক জড়িয়ে। দেখা গেলো 5 বছরের সম্পর্ক, মানে বিয়েটা হয়েছে, রিসেন্ট বিয়ে হয়েছে, কিন্তু তাদের মধ্যে 5-10 বছরের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পরেও সেই সম্পর্কই তারা জড়িয়ে পড়বে। আচ্ছা, তা এই জ্যোতিষটা পুরো গণনা করে দেখতে হবে তার ছকে যে কি প্রবলেম আছে। দেখা গেল অনেকে ছক নেই বা ডেট অফ বার্থ নেই, তার জন্য তার হাত দেখতে হবে, তাকে চেম্বারে আসতে হবে। অনেকে চেম্বারে আসতে পারে না, তখন ছেলেরা হলো ডান হাতের ছবি, মেয়েরা হলো বাঁ হাতের ছবি। এবার সেটা ভালো করে গণনা করে দেখা হবে তাদের মধ্যে এই যোগটা আছে কিনা। যদি আগে থেকে এটা ঠিকঠাক করা যায়, তাহলে পরবর্তীকালে তাদের মধ্যে ছাড়াছাড়ি আর হবে না। আগে আমি আগে থেকে ডাক্তারটা দেখিয়ে নিই, তাহলে কিন্তু সেই রোগটা ধরবে না, মানে প্রিকশনটা আগে থেকে নেওয়া হয়। আগে থেকে। সেই জন্য বলি, স্বামী স্ত্রী তারা তো বুঝতে পারছে না যে পরবর্তীকালে কি হবে। দেখো তাদের 5-10 বছরের সম্পর্ক, বিয়ে হয়েছে, সন্তান
মানে বাচ্চা কাচ্চা সবাই মানে বড় হয়ে গেছে, মানে খুব ভালোবাসা ছিল তাদের মধ্যে। কিন্তু এই গ্রহর জন্যই, যেগুলো বললাম, শুক্র হচ্ছে আমাদের প্রেম ভালোবাসার গ্রহ, এর মধ্যে যদি মঙ্গল অথবা রাহু এক ঘরে যদি বসে থাকে তাহলে তাদের মধ্যে ডিভোর্স হবেই হবে, এমনকি পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। এবার পরকীয়ায় লিপ্ত হলেই তো তাদের মধ্যে ডিভোর্স সৃষ্টি হয়ে যাবে, ঝামেলার সৃষ্টি হবে। তাই তাদেরকে বলি যে যারা প্রথম ফার্স্ট বিয়ে থাকা করছে অবশ্যই তাদের চারটা ছকটা আগে দেখে নেওয়া উচিত, তাহলে আর সহজে পরকীয়ায় জড়াতে পারবে না তারা। আচ্ছা, ধরো কারোর চার্টে এই গ্রহের অবস্থানটা এমন জায়গাতে আছে যেখানে তারা পরকীয়ায় আসক্ত হতেই পারে, যেটা তুমি বললে। এই যে কাজটা তুমি বলছো করিয়ে নিতে, এইটা কি কাজ হবে, মানে এটা কি রেমেডিটা কি, মানে কি করা হবে? দেখো, আগে দেখতে হবে, ছকটা ভালো করে দেখতে হবে, ডিগ্রি হিসাব করে আমাদের বিবেচনা করা হয়। আচ্ছা, দেখা গেল অনেকের, যেটা বললাম যে বুধ আর চন্দ্র কানেক্টেড আছে, কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হচ্ছে না অনেকের, বা সেই ব্যক্তিটা পরকীয়ায় লিপ্ত হচ্ছে না, এরকম দেখা গেছে। কিন্তু ম্যাক্সিমামই 95% দেখেছি যে পরকীয়ায় জড়িয়ে গেছে। এবার সেক্ষেত্রে দেখতে হবে যে কী রকম প্রবলেমটা আছে বা কী রকম সমস্যা আছে। তারপরে স্টোন আছে, অথবা কবজ আছে, বা বাড়িতে কিছু রাখার জিনিস আছে, সেগুলো বাড়িতে রাখতে হবে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক আর মানে ডিভোর্সের দিকে যাবে না, ঝামেলার সৃষ্টি হবে না। এবার দেখা গেল স্টোন নিচ্ছে, স্টোনেও কাজ করছে না। অনেকে দেখা গেছে যে স্টোন নিচ্ছে, অনেকে আমার চেম্বারে আসছে, তো দাদা আমি অমুক জনের কাছে স্টোন নিয়েছি, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, কিন্তু কাজ দিচ্ছে না। দেখছি হ্যাঁ স্টোনটা ভালো, আমি খুলে দেখান তো, দেখছি হ্যাঁ স্টোনটা ভালো, কিন্তু তবু কাজ করছে না। কেন কাজ করছে না? প্রথমত যে যিনি স্টোনটা দিচ্ছে ওনাকে শোধন করিয়ে দিতে হবে, অথবা হোম যজ্ঞ করে পুজো পাঠ করে পাথরটাকে জাগিয়ে তারপরে মানে অ্যাক্টিভেট করতে হবে, তবেই তার এফেক্ট কাজ পড়বে, নাহলে কোনোভাবেই কাজ হবে না। আচ্ছা, মানে স্টোন পড়ে থাকছে, কিন্তু ভালো স্টোন, দামি স্টোন আমি দেখেছি, কিন্তু আশ্চর্যভাবে কাজ হচ্ছে না। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি এটার উপর পুজো পাঠ বা হোমযজ্ঞ করে জাগিয়েছেন? বলো না, আমি হ্যাঁ দিয়েছে, আমি সোনাদি পরে নিয়েছি। তাহলে কখনো কাজ হবে না। আর কিছু ক্ষেত্রে যারা পারে না তাদের জন্য কবজ আছে। এবার কবজের অনেক নিয়ম কারণ আছে, নষ্ট হওয়ার বেশি প্রবণতা থাকে। আচ্ছা আচ্ছা দাদা, ধরো অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের সংসার, স্বামী বা স্ত্রী কেউ একজন পরকীয়ায় যুক্ত হয়ে গেছে, স্বামী বা স্ত্রী কেউ একজন চাইছে সে সেই পরকীয়া সম্পর্কটাকে ছেড়ে তার কাছে ফিরে আসুক, আগের মতন সম্পর্ক আবার তৈরি করবে, তারা আগের মতন থাকবে। এই পরকীয়ায় লিপ্ত, আসক্ত বা এই টাইপের কোনো ব্যক্তিকে কি ফিরিয়ে আনা যায়? দেখো, আমি যতগুলো ক্লায়েন্ট আমার কাছে এসছে, ঠিক আছে, ম্যাক্সিমাম পরকীয়া। এবার দেখা গেল স্বামী আর স্ত্রী দুজনকে প্রচন্ড ভালোবাসে, এমনকি তারা প্রেম করে পর্যন্ত বিয়ে করেছে। নিশ্চয় তাদের মধ্যে পরকীয়া হওয়ার কোনো চান্স নেই। এবার 10 বছর, 15 বছর, 20 বছর সংসার করেও পরকীয়ায় যুক্ত হয়ে গেছে। এবার দেখা গেল তার হাজবেন্ড তার ওয়াইফকে খুব ভালোবাসে, কিন্তু ওয়াইফ পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। কিন্তু ওয়াইফ চাইছে যে যেখানে আমার তৃতীয় ব্যক্তি আছে তাকে আমি ছেড়ে চলে আসতে চাইছি, কিন্তু কোনোভাবে আসতে পারছে না। না আসার কারণটা হচ্ছে এটাই যে তাকে কিছু খাইয়েছে, অথবা তাকে বশীকরণ করে রেখেছে, মানে কবজ করে বশীকরণ। কিছু কিছু ব্যক্তি আছে, দেখবে তুমি রাস্তাঘাটে যাবে, হট করে দেখে তোমার পছন্দ হয়ে যাবে। কিছু কবজ আছে যে কবজটা তোমাকে যদি দেওয়া যায়, তোমাকে অটোমেটিক যে কোনো মেয়ে হোক, ছেলে হোক, বা অফিস কলিগ হোক না কেন, তোমাকে দেখেই পছন্দ করে যাবে, আকৃষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এরকম কিছু জিনিস আছে। এবার সেই ব্যক্তিটা, তৃতীয় ব্যক্তিটা এরকম ব্যাপারটা করে রেখেছে।
এবার করার পর স্ত্রী চাইছে যে আমি তাকে ছেড়ে দিয়ে আমি আবার সংসারে ফিরতে চাই, কিন্তু কোনোভাবে ফিরতে পারছে না। ওই যে পাওয়ারফুল যে জিনিসটা করে রেখেছে সেটা। আর একটা জিনিস আছে, যদি শ্মশানে যে শাখাগুলো পাওয়া যায়, অনেকে ডাস তৈরি করে যদি ভাতের সাথে খাইয়ে দেয় না, তাহলে সে পাগল হয়ে যায় বশীকরণ। কিন্তু এটা খুব খতরনাক জিনিস। দেখা গেল যে ব্যক্তি করবে, এটা তান্ত্রিকরা ছাড়া কেউ পারবে না। যদি কোনো ব্যক্তি করে, এই যে আমি কথাটা বললাম বলে হয়তো অনেকে তাই করবে, যে আমি কোনো বউকে বা কোনো বৌদিকে বশীকরণ করব। যদি বাই চান্স ওইটা ডাস করে যদি খাওয়াই, তাহলে ওই রক্তি মানে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে, মানে যে যিনি করবেন। ঠিক আছে, কারণ এটা তো একটা প্রসেস, ঠিক আছে, কিছু মন্ত্র আছে। ঠিক আছে, আমি যদিও খারাপ কাজ করি না, ঠিক আছে, এগুলো দেখি, আমি কাটাই, অনেকজনকে কাটিয়ে দিয়েছি। কিন্তু যাই হোক, এই যে কথাটা বললাম বলে কেউ যদি করে, তার কিন্তু বিপরীত হয়ে যাবে। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি নিয়ম আছে, বা তোমার চেম্বার কোথায় কোথায় আছে, যদি একটু আমাদের দর্শকদের বলো। দেখো, প্রথমত আমি বেশি চেম্বার করতে পারি না, কেন প্রচুর আমার ক্লায়েন্টের চাপ, যারা এসেছে তারা জানে। ঠিক আছে, আর আমি যে কটা কাজ করি সলিড কাজ করি। প্রথমত যে কটা ধরবো সলিড কাজ হবেই তার, কিন্তু যে কোনো কাজের সময়ের সাপেক্ষে আছে। আমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম যদি কেউ ভেবে আসে, তাহলে বলবো তাদের আসতে হবে না। আমি 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টায় কাজ করতে যে কোনো একটা টাইম আছে। এবার আপনারা যদি বলেন যে কতদিনের মধ্যে কাজ হবে, আমি সেটাও বলতে পারবো না। আপনি চেম্বারে আসবেন, আমি দেখব, ফটোর নামগুলো দিয়ে দেখব, দেখার পর আমি আপনাকে টাইম দেবো, এই টাইমের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। বা আপনার কোন কোন জিনিস লাগবে কেনার জন্য আমি কোনো কাজের টাকা নিই না, জাস্ট ভিজিট ছাড়া। এবার আপনার যে কাজটা করব, সে কাজের যা রেডিমি লাগবে বা জিনিসপত্র লাগবে, সেগুলো আপনি কিনে দেবেন। আমি কাজ করে দেবো। আমি শ্মশানে বসে কাজ করি। আপনাদের ভিডিও কলে আমি দেখিয়ে দেবো কাজ, আপনারা দেখবেন, দেখে অথবা যদি না আসতে পারেন ভিডিও কলিং করবেন। যদি আসতে পারেন তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, যদি আসতে পারেন তাহলে সামনে বসে কাজ করে দেবো। এবার প্রথমত যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। এবার যদি বলো তুমি এর প্রশ্ন করতে পারো যে 10টার পরে আমি কি করব, দেখো 10টার পরে যাদের কাজগুলো আমি ধরছি তাদের কাজগুলো আমাকে সাকসেসফুল করতে হবে। ঠিক আছে, সেই জন্য তারপরে ফোন রিসিভ করতে পারি না। যদি ফাঁকা থাকি তো আমি মিস কল যদি কার্ড দেখি ব্যাক করিনি, অথবা যারা ফোনে পাবে না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দেবে, ব্যাস। আর প্রথমত একটা কথা বলি, বাংলাদেশের কাজ আমি করি না। আচ্ছা, মানে দূরে, কারণ বাংলাদেশের কাজ চালান নেয় না। আমি যে কাজটা করব, যে দূর থেকে, যেহেতু এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, বাইরে মানে বহু দূর থেকে ফোন আসে, মানে লন্ডন থেকে পর্যন্ত ফোন আসে, বুঝতে পেরেছো? বাংলাদেশ তো অ্যাভেলেবেল ফোন আসে, কিন্তু তারা প্রচন্ড আমাকে বলে যে দাদা এই সমস্যা, আমি অনেক জায়গায় কাজ করেছি, কাজ হচ্ছে না। কিন্তু আপনার একজন নাম্বার দিয়েছে, ইন্ডিয়া থেকেই নাম্বার দিয়েছে, ঠিক আছে। আমি বললাম হ্যাঁ হবে, আপনাকে ইন্ডিয়ায় আসতে হবে, বসে আমি কাজ করে দেবো। এখান থেকে মানে হবে না, এখান থেকে আমি চালানোর মাধ্যমে কাজ করব না, বা হবে না, আমি কাজ করতে পারবো না। আচ্ছা, এবার যে প্রশ্নে আসবো সেটা হচ্ছে যে বিচ্ছেদ ক্রিয়া, এই বিষয়টা নিয়ে অনেক মানুষ প্রশ্ন করেছেন যে বিচ্ছেদ ক্রিয়া কিভাবে হয়, এটা তুমি যদি আমাদের একটু বলো। অবশ্যই বলবো। দেখো, বিচ্ছেদ ক্রিয়া অনেক ভাবে হয়, এক এক জনা এক এক রকম প্রক্রিয়ায় কাজ করে, এক এক ভাবে কাজ করে, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি, তুমি যদি এরকম ভাবে শুরু করো যে বিচ্ছেদ ক্রিয়া কেন প্রয়োগ করা হয়, কোন কোন পারপাসে প্রয়োগ করা হয়, অবশ্যই হ্যাঁ সেই নিয়ে আমি আলোচনা করব। একদম একদম। এবার কথা হচ্ছে, দেখো প্রথমে আমি বলি বিচ্ছেদ, প্রথমে একটা কথা বললাম বিচ্ছেদ কি কারণে হয়, ঠিক আছে, ওটা তো আলোচনা করেছি। দেখা গেল তার আগে আসি, বিচ্ছেদ দুজনকে দেখা গেল খুব ভালোবাসছে, দেখা গেল তাদের মধ্যে বিয়ে হয়নি, জাস্ট তারা 5 বছর 6 বছর তাদের কলেজ পড়ছে, বা তারা চিন্তা ভাবনা করেছে যে বিয়ে করব, কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। 10 বছর সম্পর্ক, 15 বছর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ছেলের দিক থেকে হোক মেয়ের দিক থেকে হোক। এবার বিচ্ছেদ কেন হয় আমি তো বলেছি,
বা অনেকভাবে করা যায়। শ্মশানে গিয়ে ম্যাক্সিমাম শ্মশানের ছাই দিয়ে ছবির ওপর প্রয়োগ করে, বা সেই তাদের ছবি নিয়ে শ্মশানে পুঁতে দিয়ে আসা বা নদীর জলে ফেলে দেওয়া। যেমন একটা মাগুর মাছ নিয়ে আগেরবার বলেছিলাম যে বান মারা, এই মাগুর মাছ নিয়েও হয়, বিচ্ছেদ কাটানো যায়। ওই তাবিজ করে মন্ত্র পাঠ করে, ঠিক আছে, নদীতে ফেলে দেবে, মানে নদীটা করে দেবে, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, ঠিক আছে। এরকম বিচ্ছেদ বিভিন্নভাবে করে। এবার আমি বিচ্ছেদ কিভাবে করি, মানে বিচ্ছেদ আমি খারাপের জন্য করি না। দেখা গেল বিচ্ছেদ কোনটা করি, দেখা গেল তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে তাদের মধ্যে, তাদের 5 বছর বা 6 বছরের প্রেম বা সম্পর্ক কেউ একজন এসে কাটিয়ে দিয়েছে, তৃতীয় ব্যক্তি এসে কাটিয়ে দিয়েছে, কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক, তারা হাওয়া করে এসে চেম্বাসে কাঁদছে যে আমার 5 বছরের 10 বছরের প্রেম হট করে তৃতীয় ব্যক্তি এসে বিচ্ছেদ করে দিল। সেই সব জিনিসগুলো আমি কাটাই, তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দিই। এবার যদি বলো যে কিভাবে আমি কাজটা করি, প্রথমত আমি কাজ সম্পূর্ণ শ্মশানে বসে কাজ করি। আচ্ছা, এবার আমি কিভাবে কাজ করি তোমাকে আমি বলে দিই। এটা শ্মশানে যে কাঠের চুল্লিতে, কাঠের চুল্লি যেখানে কাঠে মরা দাহ করা হয়, কাঠের চিতা দাহ করা হয়, তার পাশে ওই কাঠ থেকে যখন মরা পুড়বে তখন আমাকে কিয়াটা করতে হবে। যদি ভাইটাল ভাবে কাজ করে থাকে, মানে ম্যাক্সিমাম তৃতীয় 5-6 বছরের সম্পর্ক মানে কেটে যাওয়া মানে হচ্ছে নিশ্চয়ই ভালো কিছু করেছে, তার উপর ভালো কিছু তন্ত্রক্রিয়া করেছে, তার জন্য কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা কেটে গেছে। এবার এই সম্পর্কটা আমরা শ্মশানে বসে, যেখানে চিতার আগুন জ্বলে সেখানে বসে প্রয়োগ করি। প্রথমত বেলকাঠ, মানে এটা নিয়ে কি আলোচনা করব? একদম করো। আচ্ছা, এবার শ্মশানের পাশে বেলকাঠ এগুলো আমাকে জোগাড় করতে হবে, আর শ্মশানের মাটি, আর মৃত ব্যক্তির ছাই, মানে মহিলা মৃত ব্যক্তির ছাই, ঠিক আছে। যদি কোনো ছেলে ঢোকে তবেই, আচ্ছা, তাহলে কোনো মহিলা ব্যক্তির ছাই লাগবে। আর দেখবো কিনা একটা ঘট দেয়, ঘট, ঠিক আছে, জল টল নিয়ে যায়, ঘট, ঠিক আছে, ঘটটা লাগবে। আর সিঁদুর দেয়, সিঁদুরটা জোগাড় করতে হবে। আর দড়ি দেয়, আগেও বলেছি, এগুলো সব কাজে প্রয়োগ করা যায়। বিচ্ছেদ হোক, বশীকরণ হোক, এটার মধ্যে করা যায়। যাই হোক, আর শাঁখা, এছাড়া বলো ওটা দাস তৈরি করতে হবে, ওই শাঁখা দিয়ে অনেক কিছু কাজ আছে। এবার সেটা দিয়ে আমাকে 3 জনের ছবি জোগাড় করতে হবে। আচ্ছা, মানে বুঝতে পারছো যে তৃতীয় ব্যক্তি ছবি জোগাড় করতে হবে। এবার বেলকাঠ ধরিয়ে ছবিগুলো পরপর রাখতে হবে, আর মিডিলে রাখতে হবে ওই তৃতীয় ব্যক্তির ছবিটা। মানে দেখা গেল আমি বুঝাচ্ছি, হাজবেন্ড অথবা ওয়াইফ, তার মাঝে তৃতীয় ব্যক্তি ঢুকেছে, তার মাঝে ফটোটা দিতে হবে তৃতীয় ব্যক্তির ছবিটা। আচ্ছা, দেওয়ার পর কিছু তন্ত্রক্রিয়া আছে, মানে মন্ত্রপাঠ আছে, সেগুলো জাগাতে হয়, ঠিক আছে। যখন আমি ওখানে হোম করছি বা যজ্ঞ করছি তখন ওটা জাগাতে হয়। জাগানোর পর কিছু মন্ত্র আছে, আর যে শাখা টাকা গ্রুপ ডাস ফাস তৈরি করে তার উপরে ক্রিয়াকলাপ করে ছবিটা বার করে ওটা আগুনের ভিতর ফেলা হয়। আচ্ছা, ওটা স্বামী স্ত্রীর অশান্তির মধ্যে যদি তৃতীয় ব্যক্তি প্রবেশ করে সেটাও করা যায়। দেখা গেল যাদের, যে ব্যক্তির বিয়ে হয়নি, দেখা গেল 5 বছর 10 বছরের সম্পর্ক, তারা কলেজ লাইফ পার করে বা কোনো কাজকর্ম বা চাকরি বাকরি করে তারা বিয়ে করবে। একদম দুজন প্রচুর ভালোবাসা, মানে কাঁঠালের আটার মতন, পুরো একদম এ ওকে ছাড়া বাঁচে না, একে বাঁচে না, মানে দুজনকে প্রচন্ড ভালোবাসে, মানে প্রচুর ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, কিন্তু একই পদ্ধতি, ওই তৃতীয় ব্যক্তির ছবিটা লাগবে, কিন্তু মিডিল ছবিটা লাগবে তৃতীয় ব্যক্তির। আচ্ছা, মানে প্রেমিকার ছবি, মাঝখানে তৃতীয় ব্যক্তির ছবিটা, কিছু মন্ত্র আছে, মন্ত্র পাঠ করে সেই ছবিটা বার করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। মানে যে আগুনটা জ্বলছে, মানে একটা মন্ত্র আছে, যখন মন্ত্র পাঠ করে আগুনটা ফেলে দিতে হবে, মানে আগুনে ফেলে দিতে হবে। তারপর যখন ছাইটা তৈরি হবে, ওই ছাইটা নদী বা পুকুরের জলে ফেলে দিতে হবে, নিঃশ্বাস বন্ধ করে, আর পেছনের দিকে তাকানো যাবে না। আর যে ছবি দুটো রাখা আছে, যে প্রেমিকার বা হাজবেন্ড বা ওয়াইফের, সেই ছবি দুটো, কোনো দেখবে শ্মশানে কোনো গাছ আছে,
পরপর সাটিয়ে দিতে হবে, বা দুটো একসাথে জোড়া লাগিয়ে সাটিয়ে দিতে হবে। ব্যাস এই ক্রিয়াটা করলে তাহলে তৃতীয় ব্যক্তি তাদের মধ্যে দূরে সরে যাবে। যদিও সেই তৃতীয় ব্যক্তি কিছু করতে যায়, দেখা গেল কেটে গেল, তৃতীয় ব্যক্তি সরে গেল, কিন্তু যদি করতে যাই তাহলে তার ক্ষতি হয়ে যাবে, তৃতীয় ব্যক্তির ক্ষতি হয়ে যাবে, তৃতীয় ব্যক্তির ক্ষতি হয়ে যাবে, চরম ক্ষতি হয়ে যাবে। হয়তো তার শরীর রোগা হয়ে যাবে, বা হয়তো পাগল হয়ে যেতে পারে, এরকম এফেক্ট তার মধ্যে হবে যদি করে। আর কিছু কিছু ভাইটাল জিনিস আছে, সেগুলো পরেও বলে দেবো, মানে হচ্ছে এগুলো গুপ্ত ব্যাপার, ওগুলো বলা নেই, সবকিছু তো বলা যায় না। ঠিক ঠিক। আচ্ছা, ধরো কারোর সংসার ভেঙে যাচ্ছে, আকুল চেষ্টা করছে সংসার বাঁচানোর, কোনোভাবে কি এই সংসার বাঁচানো যায়? অবশ্যই যাবে, কেন যাবে না? আমি প্রথমে বললাম যে আগে আসতে হবে, দেখো সংসার পুরো ভেঙে গেছে, তারপর মানুষ আসছে, মানে ক্লায়েন্ট আসছে যে দাদা আমার এই প্রবলেম সেই প্রবলেম, আমার এতদিন কোথায় ছিলেন? তখন বলে এতদিন কোথায় ছিলেন? না দাদা বুঝতে পারিনি, এরকম হয়েছে। এবার তারা জোড়া লাগাতে চাইছে কিন্তু জোড়া লাগাতে পারছে না। কেন? আমি বললাম যে এগুলো হয়তো বাবা মার কারণে, ঠিক আছে, বাবা মার কারণে, অথবা আত্মীয় স্বজন বা কোনো তৃতীয় ব্যক্তি। দেখা গেল তাদের মধ্যে বিয়ের আগেও তাদের মধ্যে প্রেম ছিল, ছোটবেলার প্রেম, ঠিক আছে, সেটা কাটাকাটি হয়ে গেছিল তাদের মধ্যে, কিন্তু বিয়ের পর সেই প্রেমটা জেগে উঠেছে, এবং ম্যাক্সিমাম সেটাই হচ্ছে। কিন্তু বিয়ে হচ্ছে দেখাশোনা করে, ঠিক আছে, কিন্তু প্রেম করেছে আলাদা আলাদা জনের সাথে, কিন্তু সেই বাপের বাড়ি যাচ্ছে, তখন সে দেখা হচ্ছে, তখন কিন্তু ওদের প্রেমটা জাগে। ঠিক কথা। হ্যাঁ, তখন কিন্তু প্রেমটা জাগে, তখন কিন্তু তাদের মধ্যে অশান্তি গন্ডগোল সৃষ্টি হয়। তখন মা বাবা বলে যে তুই তো আমার একটাই মেয়ে, বাড়িতে চলে আয়। দেখ, আমি সরাসরি কথা বলতে ভালোবাসি, ঠিক আছে, এটা সবাই বলে, আমি সরাসরি কথা বলতে ভালোবাসি। হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, এটা কিন্তু বাস্তব যেটা বলছে সেটাই বলছি, কারণ বাস্তব নিয়ে চলতে ভালোবাসি একদম। এবার মা বাবা বলছে হ্যাঁ চলে আয়, তুই চলে আয়, ঠিক আছে। মা বাবা যদি এখানে গাইড করে না যে তুই কেন সংসার করবি না, ঠিক আছে, তুই যা, তোর ওই বাড়িতে থাকতে হবে, তুই বাপের বাড়ি আসবি না, এই বাড়িতে আসবি না, অটোমেটিক সংসার করতে বাধ্য হবে, তখন ঠিকঠাক হবে। কিন্তু খুব ব্যতিক্রম, মানে কেন বলছি, সবাই কিন্তু সমান না। দেখা গেল এমন জায়গায় বিয়ে দিয়েছে, ঠিক আছে, সে ছেলে ভালো না, গাঁজাখোর, মদখোর, ঠিক আছে, এসে মারধর করছে, ঠিক আছে, তখন কি করে, তখন অটোমেটিক অন্য জনের সাথে চলে যায়, মানে এখানে ভালো লাগছে না, ঠিক আছে, তখন অন্য কোনো সঙ্গী দেখে, সে চলে যায়, অন্য কোনো সঙ্গী দেখে, যে বাঁচার জন্য, নিজেকে বাঁচার জন্য। কিন্তু যাই হোক, এই সংসার ভাঙার জন্য অনেকে ভেঙে যাচ্ছে, জোড়া লাগানোর জন্য আমার কাছে আসছে, কিন্তু এটা টাইমের ব্যাপার আছে। আমার কাছে কৃষ্ণনগরে একজন এসেছিল, ঠিক আছে, তার হাজবেন্ড, ছোট্ট একটা ঘটনা বলি, তার হাজবেন্ড খুবই ভালো, কিন্তু দেখাশোনা করে তাদের মধ্যে বিয়ে হয়েছে। এবার মেয়েটাও খুব ভালো, মানে আমার চেম্বারে তো এসেছিল, মানে ছেলেটা যেমন ভালো মেয়েটাও ভালো, কিন্তু তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। আচ্ছা, কেন হচ্ছে শ্বশুর শাশুড়ি মা বধ, মানে তারা সংসার করতে দিচ্ছে না, বুঝে গেল। এবার তাবিজ কবজ ঘর থেকে পাওয়া গেছে, আমাকে ছবিও, নামগুলো বলছি না, পরে আমাকে বলবো দাদা তুমি বলে দিলে, ঠিক আছে, নামগুলো থাকবে, আমি নামটা বলবো না, ঠিক আছে। তাবিজ কবজ পাওয়া গেছে, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, দাদা এগুলো পাওয়া গেছে। হ্যাঁ, আমি দেখলাম, হ্যাঁ একদম টুকটাক করেছে বউকে তাড়ানোর জন্য, ব্যাস। কিন্তু ছেলেটা কিছু জানে না, ছেলেটা বলছে কিনা না আমি তো এগুলো জানি না, ঠিক আছে, মানে ছেলেটা এত ভদ্র, মানে এত, মানে সবাই তো সমান না, কিন্তু বাড়ির লোক এটা করছে। এবার আমার কাছে সে দাদা কি করা যায়, আমি বললাম কোনো চিন্তা নেই, করে দিচ্ছি। আমার কাছে চেম্বারে আসলো, কানতে আসলো, কান্না। আমি বলছি কিনা দেখো তুমি যদি কান্না করো তাহলে এই কাজ হবে না, তুমি চেম্বারে এসে কান্নাকাটি করবে না, তুমি বিশ্বাস নিয়ে আমার কাছে এসছো, আমার দায়িত্ব, আমি নিজের মতন করে, নিজের বোনের মতন করে আমি কাজ করে দেবো। যদি আমার নিজের বোন হতো, ঠিক কথা, তাহলে কি আমি পারতাম এই জিনিসটা? তোমার কান্নাকাটি করার দরকার নেই, তুমি ভালো জায়গায় এসছো, নিজের দাদার কাছে এসছো ভাবো, ঠিক আছে। সেই বুঝে উনাকে আমি কাজটা করে দিয়েছি, এখন মোটামুটি ঠিক আছে,
ঠিক আছে, মাইনাস মোটামুটি ঠিক আছে, এখন পুরোপুরি ঠিক হয়নি, একটু টাইম লাগবে। ঠিক আছে। আচ্ছা, আমরা তো বিচ্ছেদ ক্রিয়া নিয়ে একটা আলোচনা করলাম, এর ঠিক বিপরীত আকর্ষণ ক্রিয়া বলে কি কিছু হয়? অবশ্যই আকর্ষণ ক্রিয়া বলে কিছু হয়। আচ্ছা, এবার যদি বলে আকর্ষণ কিভাবে করা হয়, আকর্ষণ করা মানে তো বশীকরণ করা, মানে একটা মানুষকে আকর্ষণ করা, মানে তোমাকে আমি আকর্ষণ করছি, মানে তোমাকে আমি বশীকরণ করে নিচ্ছি। ঠিক আছে। আকর্ষণ প্রথমে আসে, আকর্ষণ কাদেরকে করা যায়? আকর্ষণ করা যায় হচ্ছে, দেখা গেল দুজন দুজনকে চেনে বা জানে, তাদের সাথে সম্পর্ক রয়েছে, এটা হচ্ছে বশীকরণ প্রক্রিয়া। আমি আকর্ষণ অন্যরকম। ঠিক আছে, যেহেতু তুমি আকর্ষণ নিয়ে বলছি, আমি আকর্ষণটা বলি। আচ্ছা, আকর্ষণটা হচ্ছে এটাই যে দেখো আমি একটা জিনিস দেখেছি, তন্ত্রক্রিয়া করে একটা জিনিস তৈরি করে রেখেছি। ঠিক আছে। মানুষের এফেক্ট, আমি বললাম প্রথমে যে রাস্তাঘাটে গেলে একটা মানুষের আকর্ষণ হওয়া, কিন্তু সেটা বশীকরণ না, কিন্তু আকর্ষণ মানে ভালো লাগা, ভালোবাসা, কিন্তু পাওয়া না, কাছে পাওয়া না। ঠিক আছে। যেমন তুমি আমার সাথে কথা বলছো, তোমাকে আমি ভালো লাগছে। ঠিক আছে, এটা হচ্ছে আকর্ষণ। তুমি আমাকে একটা আকর্ষণ করে রেখেছো, বা আমি তোমাকে আকর্ষণ করে রেখেছি। আচ্ছা, ঠিক আছে, আকর্ষণ। যেহেতু আমার কাছে একটা জিনিস রয়েছে, সেহেতু তোমাকে আমি আকর্ষণ করে রেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে আকর্ষণ ক্রিয়া। এবার আকর্ষণ ক্রিয়া থেকে বশীকরণ হয়। এবার বশীকরণ, অনেকে আমার কাছে আসে যে দাদা আমি ওই মেয়েটাকে রাস্তাঘাটে দেখলাম, রাস্তায় দেখলাম, আমার পছন্দ, আমি তাকে চাই, সেই ক্ষেত্রে হবে না। বা কোনো মেয়ে কোনো ছেলেকে হট করে পাবে না। যদি বলে কেন, কারণটা হচ্ছে এটাই, দুজন দুজনকে চিনতে হবে, তাদের সাথে সম্পর্ক ছিল, সে 5 দিনে হোক, 10 দিনে হোক, 15 দিনে হোক, বা 1 বছরই হোক, সম্পর্ক ছিল, তাদের মধ্যে কথা হয়েছে, আলাপ হয়েছে, ফোনে যোগাযোগ হয়েছে, এমনকি দেখা করেছে, তবেই কিন্তু তাকে মানে বশীকরণ অথবা আকর্ষণ করা যেতে পারে, মানে পুরো ক্যাপচারে আনা যেতে পারে। তাহলে তো মানুষ ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রায়, ঠিক আছে, বা কি বলবো মিঠুন চক্রবর্তী, ঠিক আছে, বা হচ্ছে আমাদের কি যেন, আমি সিনেমা তো দেখি না, ঠিক আছে, যা শুনি বড় বড় সবাই তাদেরকে বশীকরণ করে নেওয়া যেত। ঠিক আছে, তারা কি তাদেরকে চেনে বা জানে? অনেকে বলে যে আমি খুব ভালো হট করে দেখেছে, যে টাকা পয়সা আছে, যাই হোক, কথাটা খারাপ লাগলেও তো এটা বাস্তব, টাকা পয়সা আছে, কোনো এক ছেলেকে আমি বশীকরণ করবো। ঠিক আছে, অফিসে দেখা হয়েছে বা সেই অফিসে কাজ করে, কিন্তু কোনো সময় সেই ছেলেটা তার সাথে কোনোদিন কথা হয়নি। এরকম ক্লায়েন্ট আমার কাছে এসছে বলে আমি কথাটা বলছি, যে উনাকে চাই। ঠিক আছে, উনি ভালো কোটিপতি, কিন্তু ওনাকে চাই। এবার আমি বললাম যে এই কাজ হবে না। আমাকে বললে কেন? আমি টাকা দিতে রাজি আছি। বললাম না, টাকাটা বড় ব্যাপার না, আমি যেটা পারবো সেটা বলবো, যেটি পারবো না সেটা বলবো না। যে পারবো না তবু আমি কাজ ধরে বসে আছি, আমি ওই জন্য আগে থেকে বলি যে ছবি, অনেকে বলে দাদা কাজ হবে, আমি বলি আগে ছবি নামগুলো পাঠান, ভিজিটটা পাঠান, আমি দেখবো, দেখে আপনাকে বলবো কাজ হবে কি না হবে। অনেকে প্রশ্ন করে দাদা কদিনের মধ্যে হবে, কতদিনের মধ্যে হবে, এগুলো কখনো বলা সম্ভব না। যখন আমি কাজ করব তখন বলা যেতে পারে যে এতদিন লাগতে পারে। তার মানে আগে থেকে বলা যায় না যে কতদিনের কাজ হবে, আগে থেকে কখনো বলা যায় না। আগে ছবি নাম পাঠাবে, ভিজিটটা পাঠাবে, আমি দেখব, দেখে তারপর বলে দিতে পারবো যে এতদিন লাগতে পারে। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করে দাদা কতদিন টাইম লাগবে, এটা কখনো বলা সম্ভব না। আগে আমি দেখব। কিছু কিছু মানুষ আসে অবাস্তব প্রশ্ন করে, আমার চেম্বারে আসে, এসে ওই আলোচনা নিয়ে আমি আসছি, চেম্বারে আসলো, এসে খাতা পেনগুলো বার করলাম, বলুন কি সমস্যা। ঠিক আছে, বলে আপনিই তো বলে দেবেন কি সমস্যা আমার। আরে আমি যদি বলতেই পারবো তাহলে আমি কি এই জায়গায় থাকবো? তাহলে আমি স্বয়ং ভগবান হয়ে যেতাম তো। আরে স্বয়ং বিষ্ণু কিছু বলতে পারিনি, আর আমাদের মহাপুরুষ তারাও হট করে বলতে পারিনি, তারা রিচার্জ করে তারপর বলেছে আপনার সমস্যা কি আছে, আপনি দেখে তারা বলবো হ্যাঁ এটা করা আছে কিনা। যেমন বানের ক্ষেত্রে আমি আগে বান নিয়ে কথা বলেছিলাম, বান কিভাবে কাটানো যায়। ঠিক আছে, এবার অনেকে এসছে আমার কাছে, এসে বান মেরেছে বা শরীর পুরো শুকিয়ে গেছে, অনেকে এসছে। ঠিক আছে, আসার পর
আমাকে বলছে কি না কি বান মেরেছে। আচ্ছা, আমি বলে দিলাম যে এই বান মেরেছে, ঠিক আছে, বলে দিতে পারবো এই বান মেরেছে, এই করা আছে। কিন্তু অনেকে ডাক্তারের কাছে না গিয়ে হট করে আমাদের কাছে চলে আসছে। মানে আগে ডাক্তার না দেখি আগেই তোমাদের কাছে? হ্যাঁ, একদম। আমি আগে বলি আগে ডাক্তার দেখান, তারপর আমাদের কাছে আসুন, ঠিক আছে। তা আমার চেম্বারে একটা মেয়ে এসেছিল, ওনার শরীরটা পুরো একদম মানে গায়ে পুরো অ্যাশ পড়ে গিয়েছে, ঠিক আছে, মানে শরীর শুকিয়ে যাচ্ছে, বা হট করে ভুলে যায়, বা উল্টো পাল্টা কাজ করতে শুরু করে দেয়, ঠিক আছে। আমাকে বলল যে দাদা একটু দেখুন না। আমি বললাম ক্ষতি করেছে, কিন্তু তোমার একটু নার্ভের প্রবলেম হচ্ছে, তুমি কি ডাক্তার দেখেছো? বললো না ডাক্তার দেখাইনি। বললাম তুমি আগে ডাক্তার দেখাও, তোমার নার্ভের প্রবলেম আছে, তুমি ডাক্তার দেখিয়ে নাও। দিয়ে হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়েছে, নার্ভের প্রবলেম পুরো একদম ধরা পড়ে গেছে। বললাম হ্যাঁ, এবার ওষুধে না কাজ করলে আমার কাছে এসো। তখন আমি আছি, আগে থেকে হট করে এসো না, আগে ডাক্তার দেখাও, কি হচ্ছে তোমার সমস্যাটা। ডাক্তারে তুমি ওষুধ খাচ্ছ, কাজ হচ্ছে না, তখন তুমি এসো। এরকম এসছে যে কাজ হচ্ছে না, ডাক্তার ওষুধে কাজ হচ্ছে না, তাদেরকে ঠিক করে দিয়েছি, ঠিক হয়ে গেছে। তার প্রুফ আছে, প্রমাণ আছে, ছবিও আছে। কেউ যদি চেম্বারে এসে আমাকে জিজ্ঞেস করতে পারে যে কার আপনি ঠিক করেছেন, আমি তার প্রমাণ দেখিয়ে দেবো, ওনার সাথে কথাও বলিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরকম কোন একটা ঘটনা তুমি যদি আমাদের দর্শকদের বলো, যে ঘটনাটা এই রকম অলৌকিক কোনো কিছুর সাথে জড়িত, তুমি ঠিক করে দিয়েছো, এরকম কোনো ঘটনা। দেখো, বান নিয়ে বলি। হ্যাঁ, দেখো, বান নিয়ে বলতে চাইছি এই কারণেই, আজকাল প্রচুর মানুষকে ক্ষতি করছে, মানে প্রচুর, ম্যাক্সিমাম ক্ষতি আর ক্ষতি। মানে তুমি তিনতলা চারতলা বাড়ি করছো, তাও তোমার উপর শত্রু, তাও হিংসা। এবার তুমি দেখা গেল একটা ভালো কাজ করছো, ভালো কর্ম করছো, তাও তোমার উপরে হিংসা। মানুষ ক্ষতি কাদেরকে করে? ক্ষতি করে হচ্ছে নিজেদের রিলেটিভের মধ্যে বা জানাশোনা। যদি বলে, তুমি তো বলতে পারো যে কেন, অন্যজনাও তো করতে পারে, যারা চেনে না যায় না তারা ক্ষতি করতে পারবে না। তাহলে ওই যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, এখান থেকে বান মেরে দিত সবাই, ঠিক আছে, ওইভাবে কখনো হয় না। এটা দুজনকে প্রথমে সব কাজের মধ্যে চিনতে হবে, জানতে হবে। এবার আত্মীয় স্বজন কেন করে এগুলো? তাদেরকে চেনে, তাদের জানে, তাদের সাথে পরিচয় আছে, বাড়িতে যাচ্ছে আসছে, কিছু খাইয়ে দিল টুক করে, বা কিছু রেখে দিল, বাড়িতে কিছু ফেলে দিল, তারা হচ্ছে ওইসবগুলো করলে বাড়িতে ভয় পাবে, মনে হবে যেন ছাদের উপর থেকে কেউ হাঁটছে, হট করে টুপ করে কল থেকে জল পড়বে, ঠিক আছে, অটোমেটিক সব বন্ধ, কিন্তু টুপ করে জল পড়বে, হট করে পাশে কে যেন চলে গেল, ক্ষতি করে রাখে। বা দেখা গেল অর্ধেক রাতে চেপে ধরছে, মানে নিঃশ্বাস নিতে পারছে না, দম আটকে আসছে, এরকম সিমটম হবে। আস্তে শরীর শুকিয়ে যাবে, কিছু খেলে হজম হবে না, মানে কিছু খেতে ইচ্ছা করবে না, আর সবসময় মেজাজ দিয়ে কথা বলবে। এই ধরনের ক্ষতি করলে এই ধরনের সিমটমগুলো দেখা দেয়। এবার তোমার কাটানোর একটা প্রক্রিয়া আমি বলি, যে কিভাবে, আমি তো আগেরটা বলেছিলাম যে কিভাবে কাটাই। কাটানো বিভিন্নভাবে কাটানো যায়। ম্যাক্সিমাম কাটাতে গেলে শ্মশানে ক্রিয়া করতে হয়। আচ্ছা, শ্মশানে ক্রিয়া না করলে কোনোভাবে কাটানো যাবে না। এবার শ্মশানের যে আমি শ্মশানে কাজ করে একটা যজ্ঞ করে বসে পড়লাম, হবে না, একটা দিকের ব্যাপার আছে। আচ্ছা, উত্তর, পশ্চিম, পূর্ব, ঠিক আছে, এগুলোর দিক আছে। এই দিক বুঝে কাজ করা হয়। এই দিক বুঝে কাজ করলে কাজ সাকসেসফুল হয়, মানে যে কাজ করতে যাচ্ছি সে কাজ হয়, মানে বান কাটানো সম্ভব হবে। অনেকে দেখালো ভাইটাল বান মেরেছে, সেগুলো কাটানো খুব টাফ ব্যাপার হয়ে যায়, কিন্তু সময় লাগে, অনেক সময় লাগে। দেখো তার শরীর শুকিয়ে গেছে, মানে তাকে দীর্ঘদিন ধরে ক্ষতি করছে। এরকম কেউ এসেছিল তোমার কাছে? হ্যাঁ, প্রচুর। তাকে তুমি কাটিয়ে দিয়েছো? সব কটা মায়ের আশীর্বাদে সব কটা ঠিক হয়ে গেছে, আর ঠিক হচ্ছে। আচ্ছা, মানে পরবর্তীকালে কেউ যদি কমেন্ট করে যে আমি প্রমাণ চাই, ঠিক আছে, আমি তার প্রমাণ দেখিয়ে দেবো। আমার চেম্বার আসতে হবে, যোগাযোগ করবে, আমি দিয়ে দেবো, দেখিয়ে দেবো যে কাটানো যায়। কাটানোর জন্য তুমি যদি বলো যে কিভাবে কাটাই, আমি একবার বলতে পারি, একবার তো বলেছি, আরেকবার কি বলবো কাটানোর জন্য? বলো। দেখো, প্রথমে 7 ঘাটের জল লাগে, আচ্ছা, ঠিক আছে, নিশ্চয় শুনেছো, নামগুলো বললাম না। আচ্ছা,
নাম বলতে হবে না, তুমি ওপরে ওপরে আমি ছেড়ে দিচ্ছি, কেন সব এখন তো বুঝতেই পারছো সব ট্রাই করা শুরু করে সব ট্রাই করা শুরু করে দেবে। এবার 7 ঘাটের জল আমাদের জোগাড় করতে হয়, ঠিক আছে। আর নবদ্বীপ, কৃষ্ণনগর নবদ্বীপ, ঠিক আছে, তার মাটি, ঠিক আছে, পবিত্র মাটি, যেখানে জোয়ার ভাটার হয়, জোয়ার আর ভাটার যেখানে জলটা মিশছে, ঠিক আছে, সেখানকার মাটি। আর তোমার হচ্ছে যে দেখবে কিনা নবদ্বীপে নবদ্বীপ আর হচ্ছে মায়াপুর, দেখবা দুটো জল মিশছে না, পুরো পরপর একসাথে আছে, সংযোগ স্থান দাঁড়িয়ে আছে পুরো একদম, এখানেও যাচ্ছে না ওখানে যাচ্ছে না, সেই দুটো জল এইভাবে তুলতে হবে। আচ্ছা, ঠিক আছে, তখন তোলার সঙ্গে সঙ্গে সারা মিশে যাবে, সেই জল দিয়ে পুতুল তৈরি করা হয়। আচ্ছা, ঠিক আছে, সেই জল আর মাটি যেগুলো বললাম জোয়ার ভাটা যেখানে হয় সেই মাটি, আর হচ্ছে মরার ছাই। আচ্ছা, মরার ছাই বলতে যে দাহ করা হয় সেখানে যে কোনো ব্যক্তির ছাই দিলেই হবে, চিতাভস্য যে ছাইটা, সেই ছাইটা সংগ্রহ করতে হবে। করার পর ওটা পুতুল তৈরি করতে হবে, ছাইটাই দিয়ে পুতুল তৈরি করতে হবে। করার পর একটা ত্রিশূল লাগবে, ত্রিশূল। আচ্ছা, ত্রিশূলটা হচ্ছে জাগানো ত্রিশূল দরকার। আমি বাজার থেকে ত্রিশূল কিনে নিলাম হবে না, ওটা একটা মন্ত্র পাঠ করে জাগানো থাকে। আর চন্ডালের হার, ঠিক আছে, চন্ডালের হার এগুলো লাগে। এবার দেখা গেল যে ব্যক্তি বান মেরেছে, তাহলে খুব ভাইটাল বান মেরেছে, এগুলো দিয়ে বান কাটানো যায়, যজ্ঞ চলবে, চলার সঙ্গে সঙ্গে পুতুলটা সামনে রাখতে হবে। রাখার পর যে ব্যক্তি বান মেরেছে, ঠিক আছে, মানে ত্রিশূল দিয়ে ওই পুতুলটাই মারতে হবে। আচ্ছা, ঠিক আছে, যে ব্যক্তি বানটা মেরেছে আর কিছু ছাই টাইগুলো সব তো আছে, আর কিছু মন্ত্র পাঠ করতে হবে। নাম জানা থাকলে খুবই ভালো, নাম না জানা থাকলে কোনো অসুবিধা নেই, করতে হবে, পুরো অটোমেটিক কেটে যাবে। এবার যদি বলো, তুমি তো বলতো এটা তো বান মারা হচ্ছে, যেটা করছি আমি মারছি না, এটা এইভাবেও বান কাটানো যায়, কিছু মন্ত্র আছে, বান কাটাতে হবে। এরপরে এটা করার মানে হচ্ছে এরপর যে ব্যক্তি করতে যাবে তার চরম ক্ষতি হয়ে যাবে। তারপরে যে ব্যক্তি করেছে যদি আবার করে দ্বিতীয়বার, তাহলে ক্ষতি হয়ে যাবে, কারণ প্রোটেকশন অলরেডি দিয়ে আছে। ঠিক আছে, বান অনেক ভাবে কাটানো যায়, সবকিছু বলা সম্ভব না, তার জন্য যেতে হবে, তার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে। তোমাকে আগের এপিসোডে আমি একটা প্রশ্ন করেছিলাম যে বর্তমান দিনে মানুষ প্রচন্ড ভয় পায়, কারণ চারিদিকে প্রচন্ড স্ক্যাম এবং ফ্রড হচ্ছে। মানুষ কাকে বিশ্বাস করবে, মানে কার কাছে যাবে বিশ্বাস করে, কোন জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে মানুষ যাবে? দেখো, একটা দারুণ প্রশ্ন রেখেছো, এর আগেও করেছিলে, যাই হোক টাইম ছিল বলে অল্পের মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ টাইম আছে বলে আমি তোমাকে বলছি যে মানুষ কাকে বিশ্বাস করবে। মানুষ আগে দেখবে যে ব্যক্তি সঠিক কিনা। সবাই তো একদম সেজে গুজে একদম, ঠিক আছে, তিলক পিলক কেটে বড় বড় চুল রেখে করছে, ঠিক আছে, না এই ব্যক্তি সঠিক, কিন্তু আদৌ কি সে কাজ জানে? জানার জন্য তার প্রোফাইলটাকে চেক করতে হবে, দেখবেন ঠিক আছে কিনা। আর দেখবেন যে নাম্বারটা দিচ্ছে সেই নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে কিনা। কি করে বুঝবেন? আমি যে বিষ্ণু আচার্য, ঠিক আছে, যে নাম্বারটা দেওয়া আছে, আপনি ফোনপে বা গুগল পেতে দেখবেন যে এটা ব্যাংকের লিঙ্ক আছে কিনা, নিশ্চয় বোঝা যায়, ঠিক আছে, যে বিষ্ণু আচার্য কিনা। এখন ফেক নামে অনেক বেরিয়েছে, ঠিক আছে, রাম শ্যাম যদুমধু বেরিয়েছে, কিন্তু অ্যাকাউন্ট নম্বর দিচ্ছে, বা দেখা গেল দাদা আমি একটু কাজ করব, এই জিনিসগুলো লাগবে, টাকা পাঠাচ্ছে, দেখা গেল অন্যজনের টাকা পাঠাচ্ছে, মানে অন্যজনের নাম আসছে, তখনই বুঝতে পারবে ইনি স্ক্যাম করছে। আচ্ছা, যে এই ব্যক্তি অরিজিনাল না, সঠিক না, মানে অন্য নামে অ্যাকাউন্ট করে এই নামটা করছে, দেখতে হবে তার অরিজিনাল নাম কিনা। আগে মানুষ যাচাই করবে, তারপরে দেখবে না এই ব্যক্তি সঠিক, ব্যাংকের সাথে লিঙ্ক আছে কিনা। যে এই যে আমি বলছি আমারটাও প্রমাণ করবে, চার্জ করবে, তারপর মানুষ আসবে সঠিক কিনা, তবেই কিন্তু সেভাবে কিন্তু জানা সম্ভব হয় কিছু ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এবার তোমার লাইফে এত সাধারণ জীবনে এরকম কোনো ঘটনা আছে যে ঘটনাটা আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এইগুলোর সাথে কানেক্টেড? যদি আমাদের দর্শকদের তুমি বলো। দেখো, আছে তো অনেক কিছু, যদি বলে বান, বিচ্ছেদ, বশীকরণ, কোনটা নিয়ে বলবো বলো, সেটা নিয়ে আমি আলোচনা করব, যেটা তোমার ইচ্ছা, যেটা আমার ইচ্ছা, তাই তো। আচ্ছা, আমি বান নিয়ে তো আলোচনা করলাম, ঠিক আছে,
মানে মানুষকে প্রচুর ক্ষতি করছে, মানুষ আসছে, ঠিক আছে, এই নিয়ে তো কথা আলোচনা করলাম, ঠিক আছে। এবার আমি করি যে বিচ্ছেদটা নিয়ে, ঠিক আছে। দেখা গেল বিচ্ছেদ কিভাবে করব, একটা বিচ্ছেদের লোক মানে একজন এসেছিল যে বিচ্ছেদ করবে বলে, চারিদিকে ঘুরেছে কিন্তু কোনোভাবে কাজ বা রেজাল্ট পায়নি। মানে এতভাবে তাদের মধ্যে বিচ্ছেদটা মানে খুব পাওয়ারফুল ভাবে বিচ্ছেদটা করিয়েছে। এবার এটা কাটাবে কি করে, আমার কাছে তার জন্য এসেছিল যে দাদা আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোনোভাবেই আমি কাটান করতে পারি না। আমি এমনকি শ্মশানে বসে কাজ করেছি, তাও কাটান করতে পারিনি। আমি শ্মশানে বসে কাজ করেছি, তবু কাটান করতে পারিনি। মানে এতটা পাওয়ারফুল করে রেখেছে আমাকে। উনি বললেন দাদা আপনাকে করতেই হবে যে করি হোক। আমি বললাম ঠিক আছে, অবশ্যই আমি করে দেবো। কিন্তু এখানে আমি তিনবার কাজ করলাম, মানে শ্মশানে বসে প্রত্যেক অমাবস্যায় অথবা পূর্ণিমায় কাজ করলাম, কোনোভাবে আসছে না বা কাটান করা যাচ্ছে না তাদের মধ্যে। এবার আমাকে মায়াঙে যেতে হলো। আচ্ছা, ঠিক আছে, আগেও বলছি মায়াং নিয়ে আলোচনা করেছি। মায়াং তন্ত্রে আমি কাজটা ওনাকে করে দিয়েছিলাম। রিসেন্ট ঘটনা, মোটামুটি ধরো 3-4 মাস হচ্ছে। আচ্ছা, মানে একদম রিসেন্ট। হ্যাঁ, রিসেন্ট ঘটনা। এবার কাজ চলছে, মোটামুটি আস্তে আস্তে রেজাল্ট পাচ্ছে। তো মায়াং নিয়ে কাজ করছি। মায়াং তন্ত্রে যদি কাজ করা যায় 100% কাজ হবে। আর বশীকরণ যদি করা হয়, দেখা গেল অনেকে আমাকে প্রশ্ন করে দাদা আজকে রবিবার, আমি কি বশীকরণ করতে পারি? অবশ্যই পারে। আচ্ছা, যদি বলে কেন, এটা বশীকরণ করতে হবে গ্রহ নক্ষত্র বুঝে, যেমন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, ঠিক আছে, এই নক্ষত্র বুঝে কাজ করা হয়, তবে কিন্তু কাজ করা সম্ভব হয়। এবার যে ব্যক্তিটা আমার কাছে এসেছিলেন তাদের মধ্যে কেস খামারি পর্যন্ত হয়ে গেছে, মানে কোনোভাবেই কোথাও রেজাল্ট পাচ্ছে না, কোথাও ফল পাচ্ছে না। আমার কাছে এসে তো কিছু ক্রিয়া করে দিয়েছিলাম, যেমন বেলের কাটা ফাটা দিয়ে তার ছবি নামগুলো দিয়ে আমি ক্রিয়াটা করে দিয়েছিলাম। আচ্ছা, এবার শ্মশানে ওটা ওনাকে বলেছিলাম যে শ্মশানে আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে 3টে জিনিস, একদিন শ্মশানে, একদিন কব্বরে। এটা আপনাকে করতে হবে, আপনাকে না করলে কখনো কাজ কাটানো সম্ভব হবে না। আচ্ছা, মানে তাকে করতে হয় কিছু ক্ষেত্রে, যেমন কাটানো সম্ভব হয় না। অনেক অনেক ধন্যবাদ দাদা গোসাই ঠাকুরের আড্ডায় আরো একবার আসার জন্য। এরপরে আমরা আরো এপিসোড করব, তখন আমরা কথা বলবো এই তোমার শ্মশান ক্রিয়া নিয়ে। আমি আগে থেকেই বলে রাখলাম আমাদের দর্শকদের আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব পরের এপিসোডে। আজকের মতন এখানেই শেষ করছি গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব। আপনাদের সাথে দেখা হবে নতুন এক পর্বে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর দাদার সাথে যারা যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে তো দাদার নাম্বার আছে এবং ডেসক্রিপশন বক্সেও দাদার নাম্বার রইল। দাদা বলেই দিয়েছে কিভাবে যোগাযোগ করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।